হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাই স্টাডি গাইড অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, আর সেটা হচ্ছে পর্যায় সারণী থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আর সেখান থেকে আমি মূলত আলোচনা করব ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। গত ক্লাসে আমরা দেখেছিলাম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে মৌলের অবস্থান এবং পর্যায় নির্ণয় করা যায়। এই ভিডিওর ডিসক্রিপশনে সেটির লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। এবং এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কিন্তু ইলেকট্রন বিন্যাস লাগবে। এখানে কেন লাগবে? কারণটা হচ্ছে আমরা জানি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা চলে আসি। এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রথমে ধাতব ধর্ম নিয়ে। এই ধাতব ধর্মটা কি সেটা আগে জানতে হবে। তো ধর্ম কথা বললেই আগে আমাদেরকে ধাতু জানতে হবে। তাহলে ধাতু কাকে বলে সেটা যদি না বলতে পারি তাহলে ধাতব ধর্ম কিন্তু বলতে পারবো না। কারণ ধাতব ধর্মটাই আসছে হচ্ছে মূলত ধাতু যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে বা যে ধর্মগুলো প্রকাশ করে সেগুলোকেই মূলত বলা হয় ধাতব ধর্ম। তাহলে ধাতু আগে কাকে বলে সেটা আগে জানি। ধাতু হচ্ছে চকচকে হবে, এবং যদি আমরা টোকা দেই বা আঘাত করি তাহলে ঝনঝন শব্দ করবে, তাপ বা বিদ্যুৎ পরিবাহী হবে। এগুলো হচ্ছে ধাতু। কিন্তু আসলে এটা হচ্ছে তোমার হচ্ছে আগের সংজ্ঞা বা এভাবে আগে বলা হতো। তাহলে যে মডার্ন ডেফিনিশনটা বা আধুনিক সংজ্ঞাটা তাহলে কি, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বা সেই সকল মৌলকে ধাতু বলে। কিন্তু ধাতব ধর্ম কাকে বলে? এই যে ধাতুর ইলেকট্রন ত্যাগ করার যে ধর্মটা সেটাকেই কিন্তু ধাতব ধর্ম বলে। আমরা পর্যায় সারণীর দিকে যদি দেখি তাহলে আমরা কি দেখব, যে এখান থেকে আমরা যদি বলি এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। আমরা যদি এখন এই পর্যায় ভিত্তিক অনুসারে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা বলবো বাম থেকে ডানে যদি আমরা যাই একই পর্যায়ের কথাটা বোঝো, কিন্তু একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমবে। তার মানে আমরা দেখব বামে যে সকল মৌলগুলো আছে সে সকল মৌলগুলো কিন্তু ইলেকট্রন ত্যাগ করে সহজে ধনাত্মক আয়নে পরিণত হয়। যতই আমরা ডানে যেতে শুরু করব সেই মৌলগুলোর মধ্যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে যাবে এবং তার জন্য ধাতব ধর্ম কমে যাবে, অর্থাৎ ধাতব ধর্মের হ্রাস হবে। আসো আমরা আরেকটু সহজ করে বলি, যে সকল মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই সকল মৌলের তত ধাতব ধর্ম বেশি। তার মানে যারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদের ধাতব ধর্মটা সবচেয়ে বেশি। তো এখন আসি, এই ধাতব ধর্মও কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। কারণ আমরা ইলেকট্রন বিন্যাস করলে একটা মৌলের দেখতে পারবো যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকে। আচ্ছা, একটা মৌল ইলেকট্রন ত্যাগ করবে বা ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করবে, এটা নিয়ম ঠিক আছে, কিন্তু তা আসলে একটা ধাতু কেন ইলেকট্রন ত্যাগ করবে বা কি কারণ তার ইলেকট্রন ত্যাগ করার, এটা মেইন কারণ হচ্ছে আমরা দেখব যে পর্যায় সারণী এখান থেকে যে 18টি গ্রুপ আছে, 18 গ্রুপের মধ্যে 18 নম্বর যে গ্রুপটা আছে সেটাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় বা নিরপেক্ষ মৌল যেগুলো আছে সেগুলো কি কারোর সাথে বিক্রিয়া করে না, কারোর সাথে তোমার মনে করো যে কাউকে ইলেকট্রন দেয় না, কারো কাছ থেকে ইলেকট্রন নেয় না। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে শেষ কক্ষপথটা আছে কি, সেটা অষ্টক পূর্ণ আছে। অষ্টক পূর্ণ থাকার কারণে তাদের ইলেকট্রন প্রয়োজন হয় না এবং হচ্ছে তোমার ত্যাগ করারও প্রয়োজন হয় না। সো এই ধাতুগুলো কি মনে করে তাদের শেষের যে কক্ষপথগুলো আছে বা ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে তার শেষ কক্ষপথে এই ইলেকট্রন ত্যাগ করে প্লাজে পরিণত হয়। এই প্লাজে পরিণত হওয়ার মূল কারণ হচ্ছে যে তার একটা সুস্থিত অবস্থা অর্জন করা। তো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখি। তো আমরা যদি সোডিয়ামকে দেখি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2, আচ্ছা 2s2, 2p6, 3s1। তাহলে এই যে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, ইলেকট্রন বিন্যাসটার মধ্যে সোডিয়াম একটা ধাতু, আর ধাতুর ধর্ম কি ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ করা তার শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথ হচ্ছে 3s1। এই শেষ কক্ষপথে তার একটা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রন কি করবে, সে সবসময় চাবে যে একটা ইলেকট্রন ত্যাগ করে আমি কি করি, এই যে তার দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে না, এই অষ্টক পূর্ণ হয়ে সে সুস্থিত অবস্থা অর্জন করতে চাইবে। তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, সে আয়নে পরিণত হবে। আর আয়নে পরিণত হওয়া ধাতু যদি আয়নে পরিণত হয় তাহলে সেটা হচ্ছে ধাতব ধর্ম। যে সহজে ত্যাগ করতে পারবে সে তার ধাতব ধর্ম বেশি হবে। আর এই সোডিয়াম
কি একটা ইলেকট্রন ত্যাগ করার কম শক্তি প্রয়োজন হবে, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তাই সোডিয়ামকে ত্রিব ধাতু বলা হয়। 1 নম্বর 2 নম্বর মৌলগুলোকে ত্রিব ধাতু বলা হয়, কারণটা হচ্ছে কি তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো এখন এ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তখন হবে সোডিয়াম প্লাস। এখন দেখো সোডিয়াম যদি প্লাস হয় তাহলে হবে 1s2, এখান থেকে তো একটা ইলেকট্রন চলে গেছে 2p6, তাহলে শেষ কক্ষপথে আগেই বললাম শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 8টা। সো এই শেষ কক্ষপথে যখন 8টা ইলেকট্রন হবে তার মানে সে একটা সুস্থিত অবস্থায় আছে। এই ধাতুগুলো এজন্যই মনে করো ইলেকট্রন ত্যাগ করে। ক্লিয়ার? তা আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই, এখানে দেখো 11 তারপরও লিখছি এবং একটা প্লাস, সে তো এইখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তার এখানে 10টা হওয়ার কথা ছিল, তাহলে এখানে 10 লিখলাম না কেন? এটার মেইন কারণ হচ্ছে আমি তো এখানে ইলেকট্রন সংখ্যাটা লিখিনি, এটা কোন সংখ্যা লিখছি? পারমাণবিক সংখ্যা। তো আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মটাই কি জানি, আমাদের আধুনিক সংজ্ঞাটা কি বলছে? পর্যায় সারণীর মৌলসমূহ পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সাথে তাদের ধর্মের পরিবর্তন হয়। আমরা জানি পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যা তত এবং ইলেকট্রন সংখ্যাও তত। যদি এখানে ইলেকট্রন সংখ্যা একটা ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করব? পারমাণবিক সংখ্যা থেকে একটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে 11 থেকে 1 বিয়োগ দিলে কত হয়েছে? 10, তাহলে সেক্ষেত্রে এটা রাইট। ক্লিয়ার? তো এই হচ্ছে ধাতব ধর্ম। এখানে আরেকটা শর্টকাট একটা টেকনিক আছে, সেটা কি, ধাতব ধর্মের মধ্যে যদি আমরা দেখি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ অরবিটাল না কিন্তু সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে, তাহলে তারা ধাতু। আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো ধাতু, কারণ যে সারণীর মধ্যে মৌলগুলো যদি পারমাণবিক সংখ্যা জানি তাহলে ইলেকট্রন বিন্যাস করতে পারবো, আর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথ বের করতে পারবো। সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে তাহলে আমরা অনায়াসে বলতে পারবো, যদি এই ইলেকট্রনগুলো 1 2 3 হয়ে থাকে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে অনায়াসে বলবো এটা ধাতু। সর্বশেষ কক্ষপথে যদি 2টা ইলেকট্রন থাকে এটাও ধাতু, তারপরে 3টা ইলেকট্রন থাকবে এগুলোও ধাতু। এবার আসো অধাতব ধর্ম। এই অধাতব ধর্মটা কি? ধাতব ধর্মের কিন্তু বিপরীত এই অধাতব ধর্ম। আমরা যেহেতু ধাতব ধর্ম মানে আগে ধাতু জানলাম, তাহলে আমাদেরকে এবার আগে জানতে হবে অধাতু কোনগুলো। আমরা সাধারণভাবে যদি বলে থাকি অধাতুর ক্ষেত্রে যেগুলো চকচক করে না বা টোকা দিলে ঝনঝন শব্দ করে না, তাপ অপরিবাহী বা বিদ্যুৎ অপরিবাহী, এগুলোকে আমরা কি বলি? অধাতু বলি। কিন্তু মডার্ন যে ডেফিনেশন বা আধুনিক সংজ্ঞা, সেটা আমরা বলতে গেলে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। আর এই অধাতুর ঋণাত্মক আয়ন পরিণত হওয়ার প্রবণতা বা ধর্মটাকেই বলা হয় অধাতব ধর্ম। ক্লিয়ার? তা এখন এই অধাতু বা অধাতব ধর্ম আমরা যদি দেখি, পর্যায় সারণীটাতে পর্যায়বৃত্ত যে ধর্মটা প্রকাশ করে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং এদের মূলত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। আমি প্রথমেই বললাম যে ধাতব ধর্মের উল্টো হচ্ছে অধাতব ধর্ম। তাহলে ধাতব ধর্ম ইলেকট্রন ত্যাগ করে কেন? কারণ অষ্টকপূর্ণ বা সুস্থিত অবস্থার জন্য। তো আমরা এক্ষেত্রে অধাতব ধর্ম যেটা দেখব, অধাতব ধর্মগুলো মূলত ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। কারণ তাদের এই অধাতব যেগুলো বা অধাতু যেগুলো, তাদের শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো ত্যাগ করা সম্ভব না, বা ত্যাগ করতে গেলেও অধিক শক্তির প্রয়োজন হবে, আর যেটা একটা অধাতুর ক্ষেত্রে মানে সম্ভব না। তাই এরা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তাদের ক্ষেত্রে অষ্টক পূর্ণ করা বা সুস্থিত হওয়া খুবই সহজ। তাই তারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে এবং অধাতু ধর্ম প্রকাশ করবে। অধাতুর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলেই আমরা দেখতে পাবো এবং ক্লিয়ার হতে পারবো। সো আমরা ইলেকট্রন বিন্যাসে যাই। এই অধাতব ধর্মগুলোর ইলেকট্রন বিন্যাস, প্রথমে আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 17, তাহলে আমরা দেখব 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন থাকলো? 7। তাহলে শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকার কারণে এই ক্লোরিন সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। এবং সহজে কেন ইলেকট্রন ত্যাগ করতে পারবে না? কারণ তার পক্ষে এই 7টা ইলেকট্রন ত্যাগ করা কখনো সম্ভব নয়। এই 7টি ইলেকট্রন সে যদি কারো কাছ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে কি সুস্থিত অবস্থান সে করতে পারবে। তাই সে সহজে অন্যের কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং অধাতব
ধর্ম প্রকাশ করবে। তো দেখো, তো এখন দেখো সে মানে যখনই ইলেকট্রন একটা গ্রহণ করবে মাইনাস, তখন তার ইলেকট্রন বিন্যাসটা হবে ঠিক এরকম। তাহলে এইখানে এখন দেখো শেষ কক্ষপথে 8টা, তো এই ক্ষেত্রে সে একটা কি সুস্থিত অবস্থান গ্রহণ করেছে। তো অধাতুর ক্ষেত্রে আমরা কি দেখব, তারা সবসময় একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকবে এবং ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো আমরা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে কিছু কিছু মৌল আছে অনেক সময় দেখা যাচ্ছে ইলেকট্রন গ্রহণ করতেছে, অনেক সময় ইলেকট্রন টেক করতেছে, তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে অপধাতু। ভালো করে বোঝো, কতগুলো মৌল কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, ধাতুও বলবো না অধাতুও বলবো না, তাহলে তাদেরকে যে আমরা কি বলবো, তাহলে তাদেরকে বলবো অপধাতু। ক্লিয়ার? এইরকম আমরা এই অধাতুর ক্ষেত্রে বলতে পারি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5, 6, 7 এরকমভাবে থাকে, তারা অধাতু। সেক্ষেত্রে আমরা শর্টকাটটা লিখতে পারি 5, 6, 7, তো এগুলোই হচ্ছে কি অধাতু, আর উপরেরটা হচ্ছে কি ধাতু। তো আমরা এই যে অধাতু এবং এইখানে মাঝখানে 4 লিখলাম না কেন, ওই যে আমরা একটু আগে বললাম যে সকল মৌল কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করবে কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করবে, তাদেরকে কি বলা হয়, অপধাতু। যেমন হচ্ছে সিলিকন, আমরা যদি সিলিকনের ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে সিলিকন হচ্ছে 14, এই সিলিকন মনে করো যে সিলিকনের শেষ কক্ষপথে আছে 4টা ইলেকট্রন, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, তাহলে এই যে দেখো এই 14টা শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, এই মৌলটা হচ্ছে অপধাতু। অপধাতু কারণ অপধাতুরা কি করে, কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করে কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে। কেন? এটার মূল কারণটা হচ্ছে এই 4টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, এই 4টা ইলেকট্রন ত্যাগ করতে যতটুকু শক্তির প্রয়োজন হবে, গ্রহণ করতেও কিন্তু ততটুকু শক্তির প্রয়োজন হবে, রাইট? সো সেক্ষেত্রে এই মৌলটা অপধাতু। ক্লিয়ার? তা এখন আমরা আসি পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে কথা বললে আমরা কি বলতে পারি, একই পর্যাবৃত্ত ধর্ম একটা থাকবে। আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, তাদের যে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা ছোট হবে বা হ্রাস পাবে। আবার যদি পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার হই আবার বললাম যে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। এর কারণকে আগে বলে নিই। একই পর্যায়ে যখন দেখো আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি 3 নম্বর পর্যায়, তো সোডিয়ামের যে ব্যাসার্ধটা থাকবে বা আকারটা থাকবে, হ্যাঁ, তো ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আমরা যতই ডানে যাব তার আকারগুলো ছোট হতে থাকবে বা পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে কি, এই যে দেখো 3 নম্বর পর্যায়ের সোডিয়াম আছে, এইখানকার মধ্যে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবং যদি আমরা যেতেই থাকি একটা ইলেকট্রন করে বৃদ্ধি হতেই থাকবে। তার মানে এই পর্যায়ে ক্লোরিনের পর্যায়ে যদি দেখি, ক্লোরিনে আমরা ইলেকট্রন বিন্যাস করে রাখছি, এখানে 7টা ইলেকট্রন শেষ কক্ষপথে, তার মানে এখানে একটা ছিল, এখানে ইলেকট্রন হলো 7টা। এটার কেন বলতেছি, কারণটা হচ্ছে কি, যখন আমরা সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন দেখব, তখন কিন্তু এই সোডিয়াম পরমাণুর যে নিউক্লিয়াস আছে এবং ওই একটা ইলেকট্রনের আকর্ষণ শক্তিটা কিন্তু কম, এবং যখনই আমরা যাচ্ছি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ছে কিন্তু ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, কিন্তু তাদের যে কক্ষপথ সেটার সংখ্যা বাড়তেছে না। ওই শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন এবং ক্লোরিনের যে নিউক্লিয়াস আছে এর যে শক্তিটা থাকবে এটা কিন্তু অনেক বেশি থাকবে। তাই কি হয়, পরমাণুর যে ব্যাসার্ধটা আছে হ্রাস হয় এবং ছোটও হয়ে আসে। ক্লিয়ার? বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আবার একটু দেখো, কারণটা হচ্ছে আমরা এখন ফসফরাসের কথা চিন্তা করি এবং ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। তাহলে 2টা ইলেকট্রন ম্যাগনেসিয়ামের যে নিউক্লিয়াস আছে এবং শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রনের মধ্যে কি হয়, আকর্ষণ শক্তিটা কম আছে। তো এখন চিন্তা করো ফসফরাসের কথা। ফসফরাসের যে নিউক্লিয়াস আছে এবং বাইরের কক্ষপথে অর্থাৎ শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, এই নিউক্লিয়াস এবং হচ্ছে ওই 5টা ইলেকট্রনের আকর্ষণ শক্তিটা কি হবে, বেশি হবে। ওই বেশি হওয়ার কারণে ফসফরাসের যে ব্যাসার্ধটা আছে অর্থাৎ
পারমাণবিক যে কক্ষপথগুলোর যে ব্যাসার্ধটা আছে সেগুলো কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তার কারণে এগুলো হচ্ছে হ্রাস হবে। এখন দেখো গ্রুপ উপর থেকে নিচে যদি আসি তাহলে কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বা কেন বৃদ্ধি পাচ্ছে, কারণটা হচ্ছে কি দেখো 3 নম্বর পর্যায়ে অর্থাৎ 1 নম্বর গ্রুপ থেকে যদি আমরা সোডিয়ামের পরে পটাশিয়াম আসি, পটাশিয়ামের পরে রুবিডিয়াম আসি, তারপরে সিজিয়াম আসি, তারপরে ফ্রান্সিয়াম আসি, তাহলে হবে কি তাদের মধ্যে থেকে একটা করে অর্থাৎ কক্ষপথের বৃদ্ধি হচ্ছে, আর যখনই কক্ষপথের বৃদ্ধি হবে তার আকার পরিবর্তন হবে। তো আমরা সেক্ষেত্রে আকার অনুসারে যদি আমরা এটাকে সাজাই তাহলে এরকম দেখব, ঠিক এরকম আমরা দেখতে পাবো। তার মানে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে বা পরমাণুর আকার ছোট হয়, এবং উপর থেকে নিচে অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। কেন বাড়ে সেটাও বলছিলাম, কিন্তু কেন, কারণটা হচ্ছে আমরা দেখছি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তাদের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি হচ্ছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কিন্তু কক্ষপথের বৃদ্ধি হয় না। আর যখনই শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি হবে, নিউক্লিয়াসের সাথে তাদের আকর্ষণ শক্তিটা বেশি হবে, তাই তাদের ব্যাসার্ধটা ছোট হয়ে আসবে, তাই তাদের আকারটা কি হয়, হ্রাস পায়। এবং উপর থেকে নিচে যদি যাই তাহলে প্রত্যেকটাতে দেখব যে কক্ষপথগুলোর বৃদ্ধি হচ্ছে, একটা করে কক্ষপথ বৃদ্ধি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যখনই কক্ষপথ বৃদ্ধি হবে তার আকারটা কি দেখা যাবে, বড় দেখা যাবে। ক্লিয়ার? তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। সো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।